আমাদের সাথে আজকে বিশেষ অতিথি উত্তর দমদমের বিধায়ক সৌরভ শিকদার রয়েছেন। সৌরভবাবু তিনি নিজেও এই মুহূর্তে দিল্লিতে রয়েছেন। সৌরভবাবু, আমি দেখছিলাম যে আপনি এভিয়েশন মিনিস্টার, অর্থাৎ যে বিমানের দায়িত্বে যে মন্ত্রক রয়েছে সেই মন্ত্রকের মন্ত্রীর সাথেও আপনি দেখা করতে গেছেন এবং দমদম বিমানবন্দর আজকে শুভেন্দুবাবু যেখান থেকে বেরোচ্ছিলেন সেই এলাকায় আপনি এরো সিটি বানাতে চান। প্রাথমিকভাবে এই মুহূর্তের কাজ, তার পরিকল্পনা, এটা নিয়ে যদি একটু বলেন, মানে এরো সিটির কনসেপ্টটা কি? ময়ূকদা, যে কোনো উন্নত শহরের তার একটা পরিচয় হয় তার এয়ারপোর্ট। আমরা পৃথিবীর যে কোনো বড় উন্নত শহরে যদি যাই তো তার একটা তুলনা হয় তার এয়ারপোর্টটা কতটা উন্নত। তো আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দুদা প্রথম বিধায়ক দলের যে বৈঠক, সেখানে উনি বলেছিলেন যে ইমিডিয়েট এয়ারপোর্টের আপগ্রেডেশন করতে হবে এবং সংশ্লিষ্ট এলাকার বিধায়ক যারা আছেন তাদের এটাতে আলাদা দায়িত্ব নিতে হবে। আমি নির্বাচনের আগেই আমি একটা ওখানে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমি যদি নির্বাচিত হই এখানে একটা এরোসিটি করার চেষ্টা করব। এরোসিটি কি না, যেটা এয়ারপোর্টকে কেন্দ্র করে একটা ছোট শহর বা একটা ছোট অনুশহর গড়ে ওঠে, যেরকম আমরা দিল্লিতে দেখেছি। দিল্লি এয়ারপোর্ট থেকে আপনি যদি বেরিয়ে শহরের দিকে আসেন, সেখানে প্রচুর লজিস্টিক হাব আছে, সেখানে প্রচুর হোটেলস আছে, রেস্টুরেন্টস আছে, আরো বিভিন্ন কর্মকাণ্ড আছে, যাতে প্রচুর কর্মসংস্থান হয়। তা আমাদের পূর্ব ভারতের সব থেকে বড় এয়ারপোর্ট নিঃসন্দেহ কলকাতা এয়ারপোর্ট। এই কলকাতা এয়ারপোর্ট থেকে খালি ব্রিটিশ এয়ারওয়েজ একটা টাইমে 22টা ফ্লাইট চালাতো। 22টা? সেখানে কোনো ফ্লাইট নেই, ব্রিটিশ এয়ারওয়েজ নেই, লুফথানসা নেই। পৃথিবীর সমস্ত বড় এয়ারলাইন্স আমরা ছোটবেলায় দেখেছি এই এয়ারপোর্ট থেকে অপারেট করতো। তাহলে এখন সেই ঋত গৌরবটা ফিরিয়ে আনতে আমার মুখ্যমন্ত্রী অত্যন্ত সিরিয়াস, অত্যন্ত সচেতন। উনি এয়ারপোর্ট অথরিটিকেও নির্দেশ দিয়েছেন যাতে 3টে রানওয়ে কলকাতা এয়ারপোর্টে সচল করা যায়, যাতে আন্তর্জাতিক বিমানের সংখ্যা বাড়ে। দেখুন, আন্তর্জাতিক বিমানের সংখ্যা বাড়লে তার সাথে সাথে এই মুহূর্তে কটা রানওয়ে সচল আছে কলকাতা বিমানবন্দরে? একটা একটা রানওয়ে পুরোদমে সচল আছে, একটা এক্সট্রা রানওয়ে আছে, আর একটা ট্যাক্সি রানওয়ে আছে। সেখানে কিছু বাধা আছে, কিছু সমস্যা আছে, আইনগত সমস্যা আছে, কিছু ল্যান্ডের সমস্যা আছে। সেইগুলো আমরা অতি দ্রুত প্রশাসনের সাথে আলোচনা করে দেখছি সেটা কত তাড়াতাড়ি সেটা করে নেওয়া যায়। কারণ মুখ্যমন্ত্রীর কথা, উন্নয়নের ক্ষেত্রে কোনোভাবে কোনো বাধা বরদাস্ত করা হবে না। এবং এই এয়ারপোর্ট যত ডেভেলপ করবে, এয়ারপোর্টকে ঘিরে কিন্তু এলাকার ইকোনমিও ডেভেলপ করবে। আজকে পশ্চিমবঙ্গে যেটা শিল্প পুনর্জীবন একটা নীতি নেওয়া হচ্ছে, রিস্ট্রাকচারিং অফ ইন্ডাস্ট্রি। তো রিস্ট্রাকচারিং অফ ইন্ডাস্ট্রি হলে দাদা, সবার আগে তো এখানে একটা লজিস্টিক হাব হবে এয়ারপোর্টকে কেন্দ্র করে। তো লজিস্টিক হাব যদি হয় তাহলে লজিস্টিক হাবকে কেন্দ্র করে কিন্তু প্রচুর কর্মকাণ্ড হবে। আমি মাননীয় নাইডু সাহেব আমার পূর্ব পরিচিত, কারণ ওনার বাবা ছিলেন ইয়ারন নাইডু। উনি স্পিকার ছিলেন বাজপেয়ীজির মন্ত্রিসভায়, যেখানে আমার কাকা তপন শিকদার মন্ত্রী ছিলেন। তো আমাদের একটা পারিবারিক সম্পর্ক আছে। আমি আশ্চর্য হয়ে গেলাম, আমি যেটা প্রথমে জিজ্ঞেস করলাম যে এতদিন তৃণমূল কংগ্রেস সেখানে শাসন চালিয়েছে, এই ধরনের কোনো প্রস্তাব এয়ারপোর্ট ডেভেলপমেন্টের কি দিয়েছে? তো উনি বলেছেন, উনি আমাকে বসিয়ে রেকর্ড চেক করে বলেছেন কোনো এইরকম প্রস্তাব এখনো আসেনি। তার মানে তৃণমূল তো উন্নয়ন চাই না রাজ্যে। না, কিন্তু তৃণমূলের বিরুদ্ধে বারবার করে সৌরভদা এই অভিযোগ উঠেছে যে বিমানবন্দর, আমি পৃথিবীর কোনো বিমানবন্দরে দেখিনি যে ট্যাক্সির জন্য এভাবে তোলা হয়, বা ট্যাক্সিতে আমি বহু শহরে, কলকাতার বাইরেও বহু শহরে যাতায়াত করেছি। আমার অনেক সম্মানীয় অতিথি যারা কলকাতায় এসেছেন, মানে নিজের গাড়ি না থাকলে ট্যাক্সি যদি কলকাতা বিমানবন্দর থেকে নিতে হয়, তার জন্য আমি শুনেছি সিন্ডিকেট, তার জন্য আমি শুনেছি তোলার জন্য তৃণমূলের গ্যাংওয়ার পর্যন্ত এই কলকাতা বিমানবন্দরে হয়েছে। একদম 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 ঠিক, এটা অত্যন্ত লজ্জার ব্যাপার। এবং আরো দুঃখের কথা শুনবেন, এই যে ট্যাক্সি ড্রাইভাররা বা ট্যাক্সির খালাসিরা, তারা এয়ারপোর্টে তো খাবারের দাম অনেক বেশি, তো তাদের জন্য কিছু ছোট ছোট হকার এয়ারপোর্ট এরিয়ার বাইরে বসে, মানে যে চা মুড়ি ইত্যাদি বিক্রি করে। তাদেরও প্রতিদিন টাকা দিতে হতো, প্রতিদিন, গরিব মানুষ। এবং এটা আমরা কিন্তু ক্ষমতায় আসার পরের দিন থেকে এটা বন্ধ হয়ে গেছে। মুখ্যমন্ত্রীর নির্দেশ, কোনো গরিব মানুষকে যেন অত্যাচার না করা হয়।
আমরা এয়ারপোর্ট অথরিটির সাথে কথা বলে দেখছি তাদের প্রপার ভাবে কিভাবে বসানোর চেষ্টা করা যায়। অনেক পোর্টার আছেন, ড্রাইভার আছেন, তারা কিন্তু এয়ারপোর্টের ভেতরের অত দামি খাবার কিনে খেতে পারেন না। ঠিক। তো তাদের কথাটাও চিন্তা শুনুন, এই পুরো কলকাতা এয়ারপোর্টকে কিছু লোক একটা তোলার সিন্ডিকেটের ইটবালি সাপ্লাইয়ের যে এক্সটেনশন হচ্ছে, এর বাইরে কোনোদিন এই এয়ারপোর্টকে কেন্দ্র করে যে একটা ইকোনমি চেঞ্জ করে দেওয়া যায় এলাকার, সেটা কোনোদিন কেউ ভাবেননি। তো আমি প্রাথমিকভাবে বলেছি এবং উনিও বলেছেন যে রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে উনি কথা বলবেন। আর প্রধানমন্ত্রীর তো সবসময় উন্নত শহর, স্মার্ট শহর এর কনসেপ্টটাই ওনার আনা। স্মার্ট শহরের মধ্যে তো এরো সিটি থাকতেই হবে, না হলে স্মার্ট কি করে হবে? কিন্তু এই এরো সিটির সঙ্গে সঙ্গে যেটা চলে আসে সেটা হচ্ছে ইট বালি চুন সিমেন্টের সিন্ডিকেটের গ্যাং ওয়ার। কোথাও যদি আমি ইনভেস্ট করতে চাই এরো সিটিতে, সেখানে টাকা পয়সা ভাগাভাগি, তোলাবাজি, এই সমস্ত কিছু। উত্তর দমদমের মানুষ কি করে বেনিফিটেড হবে এর থেকে? না না, এগুলো 4 মের পরে এগুলো অতীত হয়ে গেছে। মুখ্যমন্ত্রীর সোজাসুজি নির্দেশ লাউড অ্যান্ড ক্লিয়ার, কোনো সিন্ডিকেট চলবে না, কোনো তোলাবাজি চলবে না। এবং তার প্রতিনিধি হিসেবে প্রথম দিন থেকে আমিও এলাকায় একই বার্তা দিয়ে গেছি। তাই ইনভেস্টমেন্ট যিনি করবেন, যিনি কর্মসংস্থান যিনি করতে পারবেন, তার জন্য রেড কার্পেট বিছিয়ে দেওয়া হবে। একদম রেড কার্পেট বিছিয়ে দেওয়া হবে। সিঙ্গেল উইন্ডোতে তিনি কাজ করবেন এবং প্রশাসনকে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর তরফ থেকেও দেওয়া আছে এবং তার প্রতিনিধি হিসেবে আমরাও সেটা মনিটর করব যে একটা লোকের কাছে যেন একটা চাঁদা না চাওয়া হয়। তোলা তো অনেক দূরের কথা, কারণ হচ্ছে না হলে পশ্চিমবঙ্গের এই হাল তো ফেরানো যাবে না। আমার এলাকার যে যারা বেকার যুবক যুবতী আছে তাদের কেন বাইরে যেতে হবে? তাদের কর্মসংস্থানের জন্য এরো সিটিটা আনা খুব জরুরি। কিন্তু একটা বড় প্রসেস, আমাকে এসে এয়ারপোর্ট অথরিটির সাথেও কথা বলতে হবে, ওদের ল্যান্ড ব্যাংক নিয়ে কথা বলতে হবে, সাধারণ মানুষকে ল্যান্ড ব্যাংক দিতে হবে। কিন্তু আমার আশা মুখ্যমন্ত্রী রয়েছেন, উনি অত্যন্ত মানে সদর্থক এবং বিকাশের জন্য উনি সবকিছু করতে পারেন। প্রধানমন্ত্রীর আশীর্বাদ থাকবে, আশা করি কলকাতা একটা এরো সিটি পাবে। শুধু তাই নয় সৌরভদা, আমরা বিধাননগর দমদমের কথা বলছি, সেখানকার নতুন এয়ারপোর্ট টার্মিনাল এইসবের কথা বলছি। আমার খারাপ লাগছে যে কোচবিহারে, আপনার যদি মনে থাকে, যদিও কোচবিহারের বিধায়ক বা উত্তরবঙ্গ মন্ত্রী নিশীথ প্রামাণিককে আমার এটা জিজ্ঞেস করার সুযোগ হয়নি, কিন্তু কোচবিহারে বিশাল এয়ারপোর্টের ফেসিলিটি বানানোর কথা বলেছিল তৃণমূল সরকার, কিন্তু কোনো নিরাপত্তা দেয়নি, কোনো ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়নি। এরোসিটি তো ছেড়েই দিন, সেখানে সেই বিমান সংস্থার যিনি সিইও তিনিও আমাদের সাথে প্রথম দিন লাইভে এসেছিলেন। 9 জন প্যাসেঞ্জারকে নিয়ে ওঠানামা করতো একটা ছোট্ট খেলনা গাড়ির মতন একটা বিমান, এবং সেটাও প্রায় বন্ধ হয়ে যাওয়ার মুখে। মানে আমি বলছি যে এটাকে তৃণমূল কোনোদিন ইটবালি চুন সিমেন্টের সিন্ডিকেটের বাইরে ভাবতেই পারেনি। আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিও ময়ূকদা। 4টে সাংসদের রাজ্য হিমাচল প্রদেশ, 5টা সাংসদের রাজ্য হচ্ছে উত্তরাখণ্ড। আপনি জানেন কতগুলো অপারেশনাল এয়ারপোর্ট আছে এই ছোট ছোট রাজ্যগুলোতে? না, এখানে 9 সিটার না, আজকে উত্তরাখণ্ডে 4টে অপারেশনাল এয়ারপোর্ট আছে, 5টা মাত্র সাংসদ, 60টা কি 65টা এমএলএ, মানে আমাদের একটা জোনে তার থেকে বেশি। আজকে হিমাচলে সিমলা, ভুন্টুর মানে ধরমশালা, ভুন্টুর, ধরমশালা, তিনটে অপারেশনাল এয়ারপোর্ট আছে, মাত্র 4টে সাংসদের জায়গা। আমাদের এখানে কোচবিহারের এই অবস্থা। এই এক দুর্গাপুর এতদিনে হয়েছে, আর এই কলকাতা উত্তরবঙ্গে বাগডোগরা যে ছিল সেই তিমিরে আছে। কোনো এয়ারপোর্টই নেই, কোনো এয়ারপোর্ট নেই। মালদায় কোনো এয়ারপোর্ট নেই। বালুরঘাটে, মালদাতে এত বড় এয়ারপোর্টে জায়গা পড়ে আছে, রাজ্য সরকার কোনোদিন উদ্যোগী হয়নি, ওই কাগজে কলমে হয়েছে। কেন? এই যে উড়ান বলে যে প্রকল্পটা রয়েছে কেন্দ্রীয় সরকার, সেই উড়ান প্রকল্পকে এখানে বাস্তবায়িতই করতে চায়নি রাজ্য সরকার, কারণ রাজ্য সরকারকেও তাতে কিছু কন্ট্রিবিউশন করতে হয়। তো আমি সার্বিকভাবে এগুলোই জিজ্ঞেস করছিলাম যে আমাদের রাজ্যে কেন হবে না? এবং আমাদের এত বড় রাজ্য। যথেষ্ট আপনাদের প্রশ্নও আমরা করবো, মানে বিধায়ক হিসেবে আপনারা কি করছেন এবং রাজ্য সরকারও কি করছে, কারণ উড়ানের এই প্রকল্পের সুবিধা বাংলার মানুষও নিতে চায়। এটা তো গেল একটা দিক। সৌরভদা, আমি একদম যেহেতু সাক্ষাৎকারের শেষের দিকে আমি রয়েছি,
বহু দর্শক আমাকে এই প্রশ্নটাও করছে এবং ইউটিউবেও এই প্রশ্নটা আসছে। উত্তর দমদম পুরসভার চেয়ারম্যান বিধান বিশ্বাস পৌর এলাকার সব পুকুর দখল করে রেখেছেন বলে অভিযোগ। এছাড়া এলাকায় ঘটে চলা রাজনৈতিক হিংসা এতদিন ধরে তার অঙ্গুলি হিলনেই হয়েছে বলে অভিযোগ, কিন্তু তাকেই পুরসভাতে ফল বেরোনোর পর আপনি বসিয়ে রেখেছেন। এলাকাবাসী এটা কি ঠিক ভাবে দেখবে? একটা দর্শকের প্রশ্ন এই মুহূর্তে। না দেখুন, তারা তো নির্বাচিত জনপ্রতিনিধি, আমাকে মানুষের কাজটা করাতে হবে। তো সেই জন্যে আমি নিজে গিয়ে রিভিউ মিটিং নিয়ে এসেছি। দ্বিতীয় নম্বর, যত জলাশয় বা যা দখল করে রেখেছে সেই টেন্ডারের পেপারগুলো সমস্ত আমি চেয়ে পাঠিয়েছি। আমি সেগুলো পুরো নগর উন্নয়ন দপ্তরে পাঠাবো। মানে আবার নতুন করে এই বিধান বিশ্বাসের এই পুকুর ভরাটের কেসের ফাইল খুলতে পারে? নিশ্চয়ই খুলতে পারে না, খোলা হবে। কারণ সেই যে এগুলো তো টেন্ডার করে হয়েছিল, সেই টেন্ডার প্রক্রিয়াটা দেখার ব্যাপার আছে। এটা কি সত্যি উত্তর দমদম এলাকায় প্রচুর পুকুর ভরাট করে ফ্ল্যাট হয়েছে, ফ্ল্যাট বাড়ি বা বিপজ্জনক কনস্ট্রাকশন হয়েছে, মানে যে কোনো সময় ভেঙে পড়তে পারে? যার জন্য উত্তর দমদম খালি ভেঙে পড়তে পারে না, উত্তর দমদমে আমার কাছে সব থেকে বড় যেটা চ্যালেঞ্জ সেটা হচ্ছে জল নিকাশি। এই যে বর্ষাকাল আসছে, এই বছরটা আমি জানি না মানুষকে কি করে এই জলের থেকে মুক্তি দেব, চেষ্টা করছি, কিন্তু এই জল নিকাশি, জলটা বেরোনোর রাস্তা নেই। সব জলাশয় ভরাট, জলাশয়ের থেকে বাড়ির লেভেল উপরে হয়ে গেছে। আনপ্ল্যান্ড একটা জায়গায় উত্তর দমদম পৌরসভা দাঁড়িয়ে রয়েছে। মানুষ অত্যন্ত কষ্টে আছে, একদিকে জলে ডুবে যাচ্ছে, একদিকে পানীয় জল নেই। সুতরাং চ্যালেঞ্জটা কঠিন, কিন্তু আমি চ্যালেঞ্জ নিতে ভালোবাসি। মানুষকে যা প্রমিস করেছি সেটা আমি ডেলিভার করব। আর যা যা দুর্নীতি হয়েছে, খালি পুকুর না, প্রত্যেকটা দুর্নীতির তদন্ত করা হবে, কোনো দোষীকে ছাড়া হবে না। আমরা গায়ের জোরে পুরসভা আজকে চাইলে কালকে ফেলে দিতে পারি, কিন্তু গণতান্ত্রিক মানে পুরসভা ভেঙে যেতে পারে, উত্তর দমদম পুরসভা আমরা যদি চাই আজকে চাইলে কালকে ভেঙে দিতে পারি। ময়ূরদা, অনেকে এই ছবিটাও তো তুলে ধরেছিলেন এবং আমরাও দেখিয়েছিলাম উত্তর দমদম পুরসভার অস্থায়ী কর্মী যারা বিগত 5 বছর ধরে 1% মাইনে মানে পেতেন না বা বাড়েনি, তাদেরও তো ধর্ণা এবং বিভিন্ন দাবি দাওয়া থাকছে। উত্তর দমদম পুরসভায় কিন্তু অনেক সমস্যা। আমার হস্তক্ষেপের পরে অর্ধেক কর্মীর মাইনে হয়েছে এবং আগামী মঙ্গলবারে আমি বসবো সমস্ত পুরকর্মী এবং চেয়ারম্যান এবং পুরসভার অফিসারকে নিয়ে। সেখানে দেখা হবে যে ফান্ডের যেটা ব্লকেজ ছিল সেটা দিয়ে সেটা মিটে যাবে, তারা আশ্বস্ত থাকতে পারেন। কিন্তু দাদা, যেটা একটাই বার্তা যেটা মুখ্যমন্ত্রী দিয়েছেন, আমি তার প্রতিনিধি হিসেবে দিয়েছি, যে হয় এই পৌর প্রতিনিধিরা মানুষের কাজ করবেন, আর যদি মানুষের কাজ না করেন, মানুষকে পরিষেবা না দিতে পারে, তখন তাদের কিন্তু তাহলে আর এই জায়গাতে বসার কোনো অধিকার নেই। ঠিক। আমার আরেকটা জিনিস যেটা নিয়ে আমার মনে হয় এটা একটা ক্যাম্পেইনের মতন করা উচিত সৌরভ দা, এবং একজন বিধায়ক হিসেবে আপনারও এগিয়ে আসা উচিত। যদিও এটা আপনার একার নয়, এটা গোটা যে যশোর রোড যেখান দিয়ে গেছে সেই পুরো স্ট্রেচের যারা যারা বিধায়ক রয়েছেন তাদেরকে একসাথে নিয়ে এসে এটার ক্যাম্পেইনটা, সিটিজেন ক্যাম্পেইন শুরু করা উচিত। যশোর রোড, দমদম দিয়ে যশোর রোডে যাওয়া মানে এক দুর্বিষহ বিষয়। মানে আপনি বারাসত, মধ্যমগ্রাম, গুমা, হাবড়া এই রাস্তায় দমদম মানে পেরোতে আমার মোটামুটি 2 ঘন্টা লেগে যাবে, তার থেকে আমার প্লেন করে দিল্লি ঘুরে আসলে ভালো হয়। তো সেই যশোর রোডে আসতে আমার 1 ঘন্টা লেগেছে বারাসাত থেকে এয়ারপোর্টে পৌঁছতে। এটা ইমিডিয়েট সংশ্লিষ্ট বিধায়ক এবং পুলিশের সাথে বসেই যানজট, এটা আমাদের প্রায়োরিটির সাথে দেখতে হবে। 1-2টো ওভারব্রিজের দরকার আছে, আমরা তার জন্য যা করণীয় সেটা করবো। বেশ, এবং এটা নিয়ে একটা সিটিজেন ক্যাম্পেইনও হওয়া উচিত, যে এরকম একটা যশোর রোডের মতন একটা ইন্টারন্যাশনাল হাইওয়েই বলা যায়, একদম যশোর অব্দি সেই রাস্তাটা চলে যায়, যদি পেট্রাপোলটাকে আমরা ধরে নিই এন্ড পয়েন্ট, সেই রাস্তায় এরকম একটা পাড়ার গলির মতন এত সরু কেন থাকবে এই রাস্তা? এবং আপনি যদি বিধাননগর নিউ টাউন থেকে দমদম হয়ে যশোর রোড ধরতে চান, আপনার সারাদিন চলে যেতে পারে এবং সেখানে রাস্তা এক্সপেনশনের কোনো উপায় নেই। বলা হয় যে সেখানে রাস্তা সম্প্রসারণ করার কোনো জায়গা নেই। কিছু তো একটা ভাবতে হবে। এখন ডাবল ইঞ্জিন সরকার। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।